আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কোনো একটা স্টকের যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা যখন চেক করি, তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে কিছু জিনিস লেখা থাকে। যেমন আমি একটা শেয়ার বার করলাম কোভিড, ঠিক আছে, যার মার্কেট প্রাইস এখন চলছে 145.86, ঠিক আছে। তো এটার ফান্ডামেন্টালে যদি আমি যাই, এই যে ফান্ডামেন্টাল, তো ফান্ডামেন্টালে যাওয়ার পরে আমাদের এখানে কিছু কিছু জিনিস লেখা থাকে। মার্কেট ক্যাপ, P/E রেশিও, P/B রেশিও, ঠিক আছে, ইন্ডাস্ট্রি পি, ডেট টু ইকুইটি, ROE, EPS, ডিভিডেন্ড ইল্ড, বুক ভ্যালু, ফেস ভ্যালু, এইসব যে জিনিস লেখা থাকে, তো এই জিনিসগুলো কি, আর একটা কোম্পানিতে আমি যখন ইনভেস্ট করব, এই ফান্ডামেন্টালের এই জিনিসগুলো কেন আমাকে দেখতে হয় এবং কেন সেটা খুবই জরুরি। তাহলে প্রথমে আসি যে মার্কেট ক্যাপিটালাইজেশনে যদি বলি, এই কোম্পানিটার আছে 18,879 করোড়, ঠিক আছে। তাহলে এই যে কোম্পানি একটি তোমার মিড ভ্যালু কোম্পানি, ঠিক আছে। তো এখন মিড ভ্যালু কোম্পানির মধ্যে আমি যদি আহ, কিভাবে বুঝলাম আমি সেটা, এটা একটা মিড 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 ক্যাপের মিড ক্যাপ মিড ক্যাপের মধ্যে পড়ে এই কোম্পানিটা। সেটা বলছে যে এই যে তার ভ্যালুটা দেওয়া আছে 18,879। তো মিড ক্যাপের রেঞ্জ হচ্ছে 10,000 থেকে 50,000-এর মধ্যে যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন থাকে, মানে এই কোম্পানির যতগুলো শেয়ার আছে সবগুলো শেয়ারের কে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে, মানে ধরো তার 1 কোটি শেয়ার আছে, তো 1 কোটি শেয়ারকে এখন তার মার্কেট প্রাইস ধরো চলছে 10 টাকা। তাহলে 1 কোটি শেয়ারকে 10 দিয়ে ইন্টু ইন্টু করলে পরে যে ভ্যালুটা বের হবে, মানে 10 কোটি যে ভ্যালুটা বের হবে, সেটাই হচ্ছে তার মার্কেট ক্যাপিটালাইজেশন। বুঝতে পেরেছি? তো সেটাই হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। তো মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে আবার চেক করা হয় যে এটা মিড ক্যাপের মধ্যে পড়েছে, না স্মল ক্যাপের মধ্যে পড়েছে, না লার্জ ক্যাপের মধ্যে পড়েছে। তো লার্জ ক্যাপ হতে গেলে তাহলে 50,000 করোড় প্লাস হতে হবে মার্কেট ক্যাপিটালাইজেশন। মোটামুটি ধরো 50,000 করোড় মার্কেট ক্যাপিটালাইজেশন যদি হয়, তাহলে আমরা এটাকে বলি লার্জ ক্যাপ। যদি 10,000 করোড় থেকে 50,000 করোড়ের ভিতরে থাকে, তাহলে এটাকে আমরা মিড ক্যাপ ফান্ড বলি, আর মানে মিড ক্যাপ স্টকের আন্ডারে এটা যায়। আর স্মল ক্যাপ হচ্ছে 500 থেকে, অনলি 500 থেকে 10,000-এর মধ্যে তার মার্কেট ক্যাপিটালাইজেশন যদি থাকে, তাহলে এটাকে আমরা স্মল ক্যাপও বলি, ঠিক আছে। তার মধ্যে আরও আছে মাইক্রো মাইক্রো তারপর আছে পেনি স্টক। তাহলে এগুলো আমরা আর গেলাম না আজকে, তো এই জিনিসগুলো বুঝলাম। তারপরে আসে যে পিই রেশিও। তাহলে পিই রেশিও জিনিসটা কি? পিই রেশিও ধরো একটা কোম্পানিকে, হ্যাঁ, একটা কোম্পানি যদি তুমি 1 টাকা দাও, মানে একটা কোম্পানিকে যদি তুমি 1 টাকা, মানে 1 টাকা দাও, মানে ইনভেস্ট করো একটা কোম্পানির মধ্যে, তুমি যদি 1 টাকা ইনভেস্ট করো, তাহলে কোম্পানি সেটা তোমাকে, মানে 1 টাকা নেওয়ার বদলে তোমাকে কত টাকা প্রফিট দিচ্ছে? দিচ্ছে 173.33। মানে তুমি একটা কোম্পানিকে 1 টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে, বাট তার রিটার্ন তুমি পেয়েছো 173.33। মানে এই যে পি রেশিও, মানে 1 টাকা ইনভেস্ট করলে পরে 173 পাওয়া যাচ্ছে। তাহলে এই যে কোম্পানিটা আদৌ সেটা মানে ওভার টাকা দিচ্ছে? কিছু কিছু যেমন কোম্পানি আছে ওভার টাকা দিয়ে দেয়, কিছু কিছু আছে কম কম টাকা দেয়। তাহলে সেটা ডিপেন্ড করে আবার ইন্ডাস্ট্রি পি, মানে যে ক্যাটাগরি স্টক আছে ওই ক্যাটাগরি স্টকের অ্যাভারেজ করলে পরে যে ইন্ডাস্ট্রি পি রেশিও যেটা বের হয়, সেটা আসে এটা ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি পি রেশিও দেখো কি আসে। আর এখানে একটা কথা, পি অবলিক কি, তার মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, ঠিক আছে। তাহলে ইন্ডাস্ট্রি পি দিচ্ছে 47.97, ঠিক আছে। মানে ইন্ডাস্ট্রি তার রিলেটেড যে স্টকগুলো আছে তারা এভারেজ দিচ্ছে, মানে 1 টাকা ইনভেস্ট করলে দিচ্ছে 47 টাকা। সেখানে ওই কোম্পানিটা স্পেসিফিক, এই কোম্পানিটা কোভিড শেয়ারটা দিচ্ছে 173 টাকা। মানে এই স্টকটা ওভার ভ্যালুড। ওভার ভ্যালুড কথার মিনিং হচ্ছে, মানে এই কোম্পানিটা যে বাজার দর হওয়ার দরকার তার থেকে বেশি প্রাইসে চলছে, মানে মানুষ এটাকে প্রিমিয়াম দিয়ে কিনছে। মানে এই এই কোম্পানির মধ্যে একটা গ্রোথ আছে, ভবিষ্যতে এই কোম্পানিকে আমাকে আরো মুনাফা দেবে, তার জন্য এই কোম্পানির মধ্যে মানুষ ইনভেস্ট করছে বেশি। যত বেশি ইনভেস্ট তত তার পি রেশিওটা বেড়ে যাবে, মানে বাইং যত বেশি থাকবে এটার মধ্যে, তাহলে মানে হোল্ডে রাখা, বাইং করে তারপরে মানে ইনভেস্ট পারপাসের জন্য হয়, যেমন ট্রেডিংটা কম হয়, ইনভেস্ট পারপাসের জন্য বেশি যখন হয়ে যায় তখন পি রেশিও অটোমেটিকলি বেড়ে যায়, ঠিক আছে। বুঝাতে পেরেছি? ওকে, পিবি রেশিওটা জিনিসটা কি দেখো, এখানে পিবি রেশিও দেওয়া আছে, ঠিক আছে। তো প্রাইস টু বুক রেশিও, তাহলে এটা দেওয়া আছে 41.87। মানে
একটা কোম্পানি ধরো তার এই যে একটা কোম্পানি তার আচ্ছা পিবি রেশিও বলার আগে একটা জিনিস বলি, তার একটা বুক ভ্যালু কি? বুক ভ্যালু হচ্ছে মানে এখন আমি কোম্পানিটাকে ধরো আমি সেল করে দেবো, ঠিক আছে, কোম্পানিটাকে আমি এখন সেল করে দেবো, তাহলে কোম্পানিটার যত মানে স্টক আছে তার স্টককে একটা আমি মার্কেট প্রাইস যত চলছে তার সবগুলো স্টককে আমি ক্যালকুলেট করব, ঠিক আছে, ওই ক্যালকুলেট করার পরে বাজারে আমার কতটুকু ঋণ আছে, ঠিক আছে, মানে কোম্পানির স্টক ছাড়াও যতগুলো অ্যাসেট আছে সবগুলো অ্যাসেটের ভ্যালু বার করব। তো ভ্যালু বার করার পরে ওই কোম্পানির নামে কোন কোন ব্যাংকের কোন কোন এনবিএফসির থেকে ঋণ আছে, তো এটাকে মাইনাস করার পরে যে ভ্যালুটা থাকবে এটাই হচ্ছে বুক ভ্যালু, ঠিক আছে। তো এখন পিবি রেশিওটা কি? এটা পিবি রেশিওটা বিশেষ করে এটা নর্মাল স্টকের মধ্যে দেখা হয় না, যেগুলো মানে ফাইন্যান্স রিলেটেডে কাজ করে, যেমন ব্যাংক, এনবিএফসি, ইন্স্যুরেন্স, অ্যাসেট নিয়ে কাজ করে, মানে টাকা নিয়ে টাকা বানায়। তো এই ধরনের কোম্পানিটার মধ্যে পিবি রেশিওটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। নর্মাল মানে ব্যাংক, এনবিএফসি ছাড়া পিবি রেশিওটা কোনো দরকার নেই, ঠিক আছে। মানে পিবি রেশিওটার এমনি নর্মাল সিম্পল কথা হচ্ছে যে নেট অ্যাসেট ভ্যালু থেকে তার কত গুণে সেটা মানে ট্রেন্ড করছে, ঠিক আছে, তার কত ওভারে ট্রেন্ড করছে, ঠিক আছে। তাহলে বুক ভ্যালু আছে তার 3.35, তার ওভারে সে মানে এটা ট্রেন্ড করছে, বুঝতে পারছো, মানে অনেক বেশি ওভারে সে ট্রেন্ড করাটা, ঠিক আছে, মানে কতটুকু ট্রেন্ড করছে সেই জিনিসটাই বোঝানো হয়। তারপরে আছে ডেট টু, এটা নর্মাল স্টকের জন্য দরকার হয় না, এটা নর্মাল নিয়ে তোমার ব্যাংক, এনবিএফসি এগুলোর জন্য এগুলোর দরকার হয়, না দেখলেও এটা চলে। ডেট টু ইকুইটি আছে 0.13, মানে একটা কোম্পানির 1 টাকা যদি আর্নিং করে তার 13 পয়সা কি হয়, তার লোন থাকে, মানে খুবই কম, লোনটা খুবই কম, হ্যাঁ, লোনটা খুবই কম, মানে সে কোম্পানিটাকে 1 টাকা আর্নিং করছে, ঠিক আছে, বা মানে তার কোম্পানিতে 1 টাকা আর্নিং করছে, তো 1 টাকা আর্নিং এর মধ্যে তার 13 পয়সা তার কি হচ্ছে, ঋণ হচ্ছে, তাহলে খুবই কম, ঠিক আছে না। তাহলে ডেট টু ইকুইটি খুবই ভালো কোম্পানিটা। তারপরে আসছে, হ্যাঁ, তারপরে আসছে আরওই। আরওই দেওয়া আছে 24.01। তাহলে আরওই হলো ধরো কোনো কোম্পানিতে তুমি বিনিয়োগ করেছো, ঠিক আছে, বিনিয়োগ করার পরে ধরো তুমি 100 টাকা কোম্পানিতে বিনিয়োগ করেছো, ঠিক আছে, তো 100 টাকার বিনিময়ে মানে কত পার্সেন্ট তোমাকে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে, মানে রিটার্ন অফ ইকুইটি মানে তুমি কোম্পানিতে 100 টাকা বিনিয়োগ করছো, তো কোম্পানি তোমাকে কত পার্সেন্ট রিটার্ন করছে, যেমন আমি ব্যাংকে যদি এফডি করি, তাহলে আমি যদি 10,000 টাকা রাখি, তাহলে আমি ব্যাংক তো বললো যে তোমাকে 8% হারে আমি সুদ দেবো, তাহলে তেমনি এই যে বছর শেষে এই কোম্পানিটাকে তোমার 24% রিটার্ন দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওভারঅল যতদিন পর্যন্ত সে ট্রেন্ড করছে তার একটা অ্যাভারেজ ভ্যালুটা বের করে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর সে 24% করে করে সে কি করে যাচ্ছে, রিটার্ন দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই হচ্ছে আরওই, ঠিক আছে। এরপরে আসছে ইপিএস। তো ইপিএস এখানে দেওয়া আছে 0.81। তো 0.81 হলো মানে দেখা যাচ্ছে যে কোম্পানি আর মানে শেয়ারের প্রতি কত টাকা লাভ করেছে, এক একটা শেয়ারের প্রতি কত টাকা লাভ করেছে, ঠিক আছে। তো এখানে লাভের অঙ্কটাই দেওয়া আছে, যদি ধরি মানে একটা কোম্পানিতে তুমি যদি প্রত্যেকটা শেয়ারে 8.081 করে করে মানে তাকে মুনাফা দিচ্ছে, কোম্পানিটাকে মুনাফা করাচ্ছে, প্রত্যেকটা শেয়ারে 0.81 করে মুনাফা করা যাচ্ছে। ডিভিডেন্ড ইল্ড মানে হচ্ছে তার যে প্রত্যেক বছর সে বিজনেস করে, বিজনেসের যে লাভ্যাংশটা যে থাকে, হ্যাঁ, তাহলে অনেকগুলো কোম্পানি আছে কি করে, যারা মানে এই জিনিসগুলো মানে লাভ্যাংশটা মানে যারা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে বিলি করে দেয়, ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। বুক ভ্যালু আগেই বলেছি, যাতে কোম্পানিটাকে যদি তোমার পুরো অ্যাসেটকে ক্যালকুলেট করো, তার থেকে যদি মানে তার যতগুলো মানে লোন আছে সেগুলোকে যদি মাইনাস করে টোটাল লাইবিলিটিকে মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যায় এটা বুক ভ্যালু পাওয়া যাবে। আর ফেস ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যে কিনা কোম্পানি কোনো যখন স্টকটা লিস্টেড মানে স্টক ইয়েতে লিস্টেড করতে যায়, হ্যাঁ, শেয়ার মার্কেটে যেমন এনএসসিতে যখন লিস্টেড করে তার একটা নিম্নতম মূল্য একটা ধার্য করে। তো নিম্ন মূল্য মানে ধার্য করেছে যে একটা একদম 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 নিম্নমানের মূল্য, মানে নিম্নমানের সেটা না, মানে একটা দাম ধার্য করে কোম্পানি, যে আমার কোম্পানিটার দাম আমি ধার্য করলাম 5, তার মানে এটা না 5 টাকা দিয়ে এটা কিনবো,
একটা ন্যূনতম একটা দাম রাখা হয়, সেটা কোম্পানি রেখে দেয়। তো একটা নিম্নতম মূল্য রাখে, এই 1 টাকা রেখেছে 1। তাহলে এই যে ফেস ভ্যালুটা কখন করা হয়, মানে কখন কাজে আসে, যখন লাভ্যাংশ ডিভিডেন্ড ইল প্রত্যেক বছর শেয়ার হোল্ডারদের, যারা হোল্ড করে রাখে শেয়ারকে, ঠিক আছে, অনেক দিন ধরে হোল্ড করে আছে, তাকে কোম্পানি একটা লাভ্যাংশের অংশ দেয়। মানে অনেক কোম্পানি দেয়, মানে এই কোম্পানি এখন দিচ্ছে না। তো সেই যখন লাভ্যাংশটা ডিসাইড করা হয় কিভাবে দেবে, ধরো বললো যে 20% ডিভিডেন্ড দিল, তো 20%, তাহলে ওই ফেস ভ্যালুর 20% ডিভিডেন্ডটা দেবে। মানে এখন মার্কেট রেট যেটা চলছে সেটা ডিভিডেন্ড না, ফেস ভ্যালু ডিভিডেন্ডটাই দেওয়া হয়। তাহলে মানে ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করে ডিভিডেন্ডটা দেওয়া হয়, ঠিক আছে। তো আজকে এতটুকু অবধি, নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো।